জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ আপনারা প্রত্যেকেই জানেন, আজ 15ই আগস্ট, আজের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো আমরা প্রত্যেকেই এই বিশিষ্ট দিনটিকে খেয়াল রাখি এবং শহীদদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করি। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব 344তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বচন। কিছু কিছু ব্যাপারে আমার একটু বাতিক আছে। আচার্যদেবের আশীর্বচন, তো এটা আমি আমার খুবই আনন্দের সঙ্গে আমি বলছি। আমি ঠাকুরকে দিন চারেক ধরে বলছিলাম যে ঠাকুর, আলোচনা পত্রিকাগুলো তোমার আর পেলাম না। আর এমনই অবস্থা, আলোচনা পত্রিকা আশেপাশের লোক খুব যে একটা পড়েন তাও না, খুব গোনাগুন্তি লোক আছে যারা আলোচনা পত্রিকাটা কালেক্ট করে পড়েন। কাউকে তো জোর করে কিছু করানো যায় না, কিন্তু আমি পেলেই পড়ি, আর ঠাকুর আমাকে যেভাবে হোক পৌঁছে দেয়। এটা হচ্ছে শ্রাবণ মাসের আলোচনা পত্রিকা। আর এই আলোচনা পত্রিকাতে দেখুন 344তম ঋত্বিক সম্মেলনে যে আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেবের এখানে ছবি দেওয়া আছে, দেখতে পেয়েছেন। এই যে 344তম ঋত্বিক সম্মেলন, এখানে বেশ কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আজকে আমরা আলোচনা করব এবং যেগুলো আমাদের এই আধুনিক জীবনে দরকার। আচার্যদেব আসলে সব কিছুটাই বাস্তব কথা বলেন, বাস্তব কথা। আর তিনি একটাই কথা বলেন যে কর্মটাই হচ্ছে আমাদের সব কিছু। ঠাকুরের দয়া আছে, ঠাকুরকে মাথায় নিয়ে ঘরে বসে থাকলে কেউ খাইয়ে পরিয়ে দিয়ে যাবে না। তার জন্য ঠাকুর আছেন ঠিকই, কিন্তু আমাকে কর্ম প্রত্যেককে করতে হবে। ঠাকুর এসেছিলেন, তিনিও কর্ম করেছেন, তিনিও বিপদে পড়ে কৌশল বার করে তিনিও উদ্ধার হয়েছেন। আমরাও তাই করব। ঠাকুর আছে বলে চুপ করে বসে থাকলে দিনপাত হবে না। কিছু কিছু ব্যাপারে আমার একটু বাতিক আছে, যেমন আমি আমার ব্যবহারের জিনিসপত্র যা কিছু, এগুলো আচার্যদেব নিজের কথা বলছেন। তা সে জামা কাপড় জুতো যাই হোক, একটু আধটু খারাপ হয়ে গেলে সেগুলোকে রিপু করে, মেরামত করে আবার ব্যবহার করতে থাকি। হয়তো এর জন্য আমার ঘরের মানুষদের মাঝে মধ্যে খানিক ব্যতিব্যস্তও করে তুলি, কিন্তু সহজে ওগুলোকে বাতিল করে দিতে পারি না। আমাদের কিছু কিছু মানুষ আমরা আছি যারা জিনিসপত্রকে ব্যবহার করি না। কিছু কিছু মানুষ আছি আমরা এখনও, যে নষ্ট হয়ে যাওয়া জিনিস ব্যবহার করি না, ফেলে দিই কিংবা রেখে দিই, অনেক দিন পুরানো হয়ে যায়। কিন্তু আচার্যদেব নষ্ট হয়ে গেলেও সেটা যদি চালানো যায়, তিনি কিন্তু চালান। আচার্যদেবের কথাই আমি একদিন পড়েছিলাম যে একটা সাবানের সঙ্গে আরেকটা সাবানকে সেট করে আচার্যদেব সাবানটা একটু বড় করে সেটা ইউজ করেন, যেটা আমরা এখনও করি না। আমাদের সাবান গলে গলে নষ্ট হয়ে যায়, কিংবা ছোট হলে সেটাকে ফেলে দিই। তো এই জন্য আচার্যদেব বলছেন, কেন বলছি এই কথা? কিছুদিন আগে আমার কাছে একটি ছেলে এলো। সে ঠাকুরের কোনো এক মন্দিরের পুরোহিত। সে বলে, আমার খুব মানসিক চাপ চলছিল, তাই আমি একদিন মদ খেয়েছিলাম। তারপর ধরা পড়ে যেতে মন্দির থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমি কি করব যাতে আবার ঠাকুর ভোগ দিতে পারি? আমি তাকে বললাম, সবার আগে তো তুই তো এই মহান জ্ঞানখানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে গিয়ে জানা যে মানসিক চাপের সময় একটু মদ খেলেই নাকি চাপ মুক্ত হয়ে যায়। শুনে সে খুব লজ্জিত হয়ে অঙ্গীকার করলো যে সে আর কখনো এরকম করবেন না। আমি তাকে বললাম, যে মন্দিরে ঠাকুর ভোগের দায়িত্ব নিয়ে এই কাণ্ড ঘটিয়েছিস সেখানে ফিরে যা, সেখানে প্রায়শ্চিত্ত কর। আর সেই মন্দিরের কর্মকর্তাদের বললাম, বাচ্চা যদি কাপড়ে পায়খানা করে ফেলে, মা কি তাকে আস্থা করে ফেলে দেয়? বরং তাকে আবার ধুয়ে সাফ করে কোলে তুলে নেয়। ওকেও তোমরা তাড়িয়ে দিও না। দুই দিকেই আচার্যদেবের কথাগুলো শুনুন। এক মন্দিরের কর্মকর্তাদের ওপর, আরেক হচ্ছে যে মদ খেয়েছে ঠাকুর ভোগের দায়িত্ব নিয়ে তার উপর। দুদিকের কথাই আপনারা শুনলেন। ও মন্দিরে প্রায়শ্চিত্ত করুক, তারপর না হয় ওকে অন্য কোনো মন্দিরে পাঠিয়ে দেওয়া যাবে। এই কথা শুনে সেই কর্মকর্তাদের চৈতন্য হলো। তারা তখন বলতে লাগলো, না না, ও এই মন্দিরেই থাকুক, এখানেই ঠাকুরের সেবা করুক।
এখন এটা না হয় মানা গেল যে সেই পুরোহিত একটা গর্হিত কাজ করেছে, কিন্তু সে যে মন্দিরে ছিল সেখানকার গুরু ভাইরা বা অন্যান্য কর্মীরাও তো কই তার এতটুকু খোঁজখবর রাখবার প্রয়োজন বোধ করেননি। সে কেমন আছে, সে ঠিকমতো স্নান আহার করেছে কি না, শরীর ভালো আছে কি না, কখনো জিজ্ঞেস করেছেন কি তারা? এতটুকু প্রেম তো তারা সেই পুরোহিতের সঙ্গে করতে পারলেন না যাতে সে তার মনের বেদনার কথা প্রকাশ করে হালকা হতে পারে। নিরন্তর মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সে একদিন এরকম একটা কাজ করতে বসলো, অথচ সে কি একজন বেতনভোগ কর্মচারী মাত্র যে সেখানকার গুরু ভাইদের, কর্মীদের, কর্মকর্তাদের তার দিকে দেখবার সময় নেই? পুরোহিত তো তার অপরাধ কবুল করলো, তার জন্য প্রায়শ্চিত্তও করলো, কিন্তু একজন সহকর্মীর প্রতি অন্যদের ওই যে ঔদাসীন্য, তার প্রায়শ্চিত্তটা কোথায় হলো? কর্মীদের এই ভুলটাই বারবার হয়। দেখুন, এই কর্মীদের জন্যই কিন্তু দীক্ষা বাড়ছে না। কর্মীদের আচরণটা এতটাই খারাপ যাতে করে এতে করে ঠাকুরের ওপর আঙ্গুল উঠে। কোনো ছেলে মেয়ে যদি খারাপ আচরণ করে, খারাপ কাজ করে, তখন তার বাবা মায়েদের আগে টানা হয়, তাদের বাবা মায়েদের আগে বলা হয়। ঠিক সেরকম আমরা যদি আমাদের খারাপ আচরণ থাকে তাহলে আমার ঠাকুরকে আগে মানুষ টেনে কথা বলবে। ও তো ঠাকুরের সৎসঙ্গে ওই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কেমন সিগারেট খাচ্ছে, বলে দিল। ঠাকুরের কর্মী আবার মাতাল, বলে দিল। মানে ঠাকুরের ওপরে কিন্তু কথাটা যাবে, এটা আমাদের প্রত্যেকের জানা উচিত। তো আচার্যদেবের হচ্ছে সবাই অন্যের অবস্থার দিকে আঙুল তোলেন, অথচ নিজের দিকে একবার তাকান না। আমি যদি এই মন্দিরের সাথে যুক্ত কর্মী হই, সে আমি সমিতির মধ্যে থাকি বা না থাকি, মন্দিরের সব কিছু দেখভাল করার দায়িত্ব আমারই। ঠাকুরের কর্মী যদি ছত্রছায়ার মতো সবাইকে রক্ষা করে প্রগতির পথে টেনে নিয়ে না চললেন, যদি অন্যের কর্মে সহযোগী না হলেন, তাহলে কি হলো? কোনো মানুষ কোনো কারণে বিপদগামী হয়ে পড়তেই পারে, কিন্তু প্রথমেই তাকে ত্যাগ করে দেবেন না, বরং কিভাবে তাকে সংশোধন করা যায় তার উপায় দেখুন। অন্তত একটা সুযোগ তো সকলেরই পাওয়া উচিত। আর সেই সঙ্গে এটাও লক্ষ্য রাখেন যে তার প্রতি যে প্রেম থেকে আপনি তাকে আরেকবার সুযোগ দিলেন, তারপরেও সে সেই একই অপরাধ আবার করছে কি না। যদি করে অনুসন্ধান করে দেখুন যে তার ভিতরে কোথায় কি গলদ জমে আছে, যার জন্য সে ঠাকুরকে ফেলে আবার ওই আবর্জনার দিকে ছুটে যাচ্ছে। আমাদের কর্মীদের কি আর এত সময় আছে? যদি সময় থাকতো তাহলে করতাম। শুধু তো সবসময় নিজে বড়াই করা অভ্যাস। আমি দেখেছি এরকম অনেক কর্মীরা আছেন যারা ঠাকুরের কাছে আছেন, ঠাকুরের সেবা করছেন, অথচ মানুষকে এমন মেজাজ দেখান যাতে করে তারা কিছু বলতে না পারেন, যাতে তাদেরকে খাটতে না হয়। মেজাজেই মানুষ তাদের কাছ থেকে দূরে সরে যায়। এরকম লোক আছে। এই মন্দিরের নামও আমি বলবো না, মানুষগুলোর নামও বলবো না, কিন্তু কর্মীগুলোকে আমিও দেখেছি। আচার্যদেবের কাছে থাকেন, অথচ আচার্যদেবের নামে কথা উল্টো পাল্টা বলছেন, এমনও মানুষ আছেন। তাহলে তাদের কি করণীয়? তাও তো তারা ঠাকুর মন্দিরে আছেন, ঠাকুর তাদেরকে রেখেছেন। ঠাকুরের কাজ ক্ষমা করা, সংশোধন করা। তাই আচার্যদেব বলছেন প্রত্যেক কর্মীরা নিজের দিকে তাকান না, অপরের দিকে খুব আঙুল তোলেন। যদি কেউ খারাপ কাজ করছে তাকে ফেলে দেবেন না, কিভাবে তাকে সংশোধন করা যায় সেদিকে চেষ্টা করুন। কেন মানুষ আবর্জনার দিকে ছুটছে, কেন ঠাকুরকে বারংবার বিসর্জন দিচ্ছে, এই দিকে চেষ্টা করুন। এই কথাগুলো শোনেন, এগুলো আচার্যদেবের কথা। এখানে অনেক মানুষ আছে যারা মাদকাসক্ত। আমি কর্মীদের বলি, এদের নেশা ছাড়াবার চেষ্টা করতে যেও না, তাতে লাভ হবে না, উল্টে তোমরাই ক্লান্ত হয়ে পড়বে। তার চেয়ে বরং তাকে অন্য আরেকটা নেশার সঙ্গে যুক্ত করে দাও। তাকে আগে বলো তুই নিশ্চয়ই নেশা করবি, কিন্তু আগে আমাদের সঙ্গে দীক্ষাপত্রের কাজে চল, কাজ করে এসে তারপর নেশা করবি। তাকে দিয়ে এইভাবে ইষ্ট কাজ করাও, তার মুখ দিয়ে ঠাকুরের কথা বলাও, তাকে তার সামাজিক পরিচয়ে বাস্তবভাবে ঠাকুরের সঙ্গে সংযুক্ত করে তোলো। যত তার সেই পরিচয়ে ঠাকুরের ছাপ পড়তে থাকবে, সে ততই নিজেকে ঠাকুরের একজন প্রতিনিধি বলে অনুভব করতে থাকবে। আর ঠাকুরের মানুষ হয়ে আমি কি করে মদ খাবো, এই চিন্তাতে সেই নিজেই একদিন মদ ছেড়ে দিতে বাধ্য হবে। আমাদের কিছু করতে লাগবে না, বুঝলেন?
এই যে নেশা নিয়ে আমরা অনেকেই তো ক্লান্ত হয়ে পড়ছি, নেশা ছাড়াতে আমরা পাচ্ছি না। তো আচার্যদেব নির্দেশ দিলেন, দীক্ষাপত্রের কাজে চল, ঠাকুরের কথা বলবি চল। আপনারা জানেন না হয়তো যে ঠাকুরের কথা বললে কি পাওয়ার আসে। আমি তো নিজে জানি, ঠাকুরের সঙ্গে আমার দারুণ ট্রানজ্যাকশন। আমি যা ভাবি, যা মনে করি, ঠাকুর আমাকে তাই দেখান। আমি সামান্যটুকু জিনিসের জন্য আমি ঠাকুরকে বলি। সত্যি ঠাকুর আমার সাথে আছেন, এটা আপনাদের আমি আর কি বলবো। আমি নিজেই সবসময় অনুভব করি। এটাও আমি স্বীকার করছি যে ঠাকুরের জন্য আমি এমন কিছু করতে পারি না, এতেই এত লাভ। তাহলে একটা মানুষ যখন সম্পূর্ণভাবে তার শ্রীচরণে নিজেকে সমর্পণ করে দেয়, তাহলে তার কি লাভটা হয়? সে অ্যাকচুয়াল মানুষ থাকে না, সে মানে প্রকৃত মানুষ হয়ে ওঠে। এটাই যা। তার জন্য ঠাকুরের কথা বলা আমাদের প্রত্যেককে অভ্যাস করতে হবে। সে উচ্চশিক্ষিত হোক, কম শিক্ষিত হোক, কিছু না জানুক, ভালো ভাষা না জানুক, যেটুকু জানে সেটুকু দিয়েই ঠাকুরের কথা বলানো অভ্যাস করতে হবে। আমি যখন কোনো সৎসঙ্গে যাই, আমাকে মানুষ ঠাকুরের কথা বলতে বলেন, তো আমি ভাবি যে এখানে আমি কি লক্ষ্য করি জানেন? যদিও যাজনের সময় নিজের কথা বলতে নেই, তবুও আমি প্রসঙ্গে একটা কথা বলে রাখি। আমি কি লক্ষ্য করি জানেন? যে এখানে কেমন মানুষ আছে, আমি দেখি কেমন ধরনের মানুষ আছে। মানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের। কোন মানুষের সংখ্যা এখানে বেশি? কিছু মানুষ আছে যারা দিন আনে দিন খায়, কিছু মানুষ আছেন খুব ধনী, কিছু মানুষ আছেন যারা ঠাকুরের কোনো কথাই বুঝতে পারেন না, আবার কিছু মানুষ আছেন যারা ঠাকুরের ঠাকুরের বই পড়েন, ঠাকুরের সমস্ত ঘটনাই জানেন। এমনও কিছু মানুষ আছে অধিকাংশ ঘটনাই জানেন, প্রত্যেকটা আলোচনা পত্রিকার সঙ্গে তারা পরিচিত, প্রত্যেকটা আলোচনা প্রসঙ্গের সঙ্গে তারা পরিচিত। তা আমি দেখিনি কেমন মানুষ এখানে বেশি সংখ্যক আছে। তো তাদের মতো করে আমি সেখানে ইষ্ট প্রসঙ্গ করি, যাতে করে মানুষ সহজেই বুঝতে পেরে যায় ব্যাপারটা। বলি আবার যে জায়গায় দেখি অনেক মানুষজন আছেন, উচ্চশিক্ষিত মানুষের সংখ্যা অতিরিক্ত, তখন সেই জায়গায় প্রসঙ্গ একটু চেঞ্জ হয়ে যায়, যাতে করে আনকমন ঘটনা যেগুলো আমরা জানি না, তো সেই রকমভাবে নিজেকে প্রস্তুতি নিয়ে যায়। জানি না কতটা ঠিক কতটা ভুল, তবে মানুষের সামনে এমন কিছু কথা তুলে ধরতে হয় অথচ শুনতেও খুব সহজ। আমি যখন সৎসঙ্গে যাই, আমি চুপ করে ঠাকুরের কথা শুনি, যেই যেমন কথা বলুক, গানের থেকে আমার ঠাকুরের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। এতই ভালো লাগে সে আর কি বলবো। খুব আগ্রহ সহকারে আমি ঠাকুরের কথাগুলো শুনি। আবার আস্তে আস্তে সৎসঙ্গ থেকে ফিরে আস্তে আস্তে আমি নিজেই কথাগুলো আওড়াতে থাকি যে কি বললেন উনি, কি বললেন, এবং ঘরে এসে ওইগুলো আমি আলোচনা করি। হয়তো ঘরে আগে শুনেছেন, তবু আমি বাড়ির লোকের সঙ্গে ওগুলো ফের আলোচনা করি। কেউ হয়তো শুনছেন না, মনে হচ্ছে মনটা অন্যদিকে, কানটা আমার দিকে, এরকমও মানুষ আছেন, তবুও আমি বলে যাই। আমি তো জানি আমার লাভ হচ্ছে, আর ওর একটু হলেও কানে যাচ্ছে। এরকম যদি আপনাদের সঙ্গে হয় তা কোনো অসুবিধা নেই, ঠাকুরের কথা বলতে থাকবেন, কন্টিনিউ রানিং। ঠাকুরের কথা কন্টিনিউ রানিং চলবে, ঘরের লোকের সঙ্গে, পরের লোকের সঙ্গে, নিজের সঙ্গে নিজের। শেষ পর্যন্ত কাউকে না পেলে ছেলের সাথে বলি। সব সময় আমি ভাবি যে ঠাকুরের কথাটা আমাদের সবসময় বলা উচিত। এই যে আচার্যদেবের আশীর্বাদ, দীক্ষাপত্রের কাজে গেলে নেশা ছাড়বে, এটাই তো আমরা এতটা পাঠ করলাম, এতটা বুঝলাম। এখন দেখুন নেশায় আসক্ত অধিকাংশ ছেলেরাই হচ্ছে, মেয়েরাও হচ্ছে, কারণ আজকালকার যুগ খুব খারাপ। আমরা যদি ঠাকুরের দীক্ষা নিই আর ঠাকুরের সঙ্গে নিজেকে যুক্ত না রাখি, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু খুব বিপদের। বুঝতে পারবো না কোনটা ভালো কোনটা মন্দ। অনেক কিছুই বলে ফেললাম। আপনারা প্রত্যেকে এই নেশা তাড়ানোর যে কৌশল দিলেন আচার্যদেব, সকলকে বলুন, বিশেষ করে আপনারা সৎসঙ্গে একটু সহজ ভাষায়, একটু ভালো ভাষায় আলোচনা করুন, দেখবেন অনেকেই বুঝতে পারবে। আজ এই পর্যন্ত। জয় গুরু।